করে মানুষ মেরে দেবো আর চাকরি আর টাকা দিয়ে দেবো, তাহলে সে পরিবার বেঁচে যায়? এই মুখ্যমন্ত্রী খুনি মুখ্য, যার কথা ছাড়া গাছের পাতা নড়ে না পশ্চিমবাংলায়, সে জানে না এখানে দুর্নীতি হচ্ছে, তাহলে এই টাকাগুলো আসছে করতে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, যে দপ্তরে হাত দেবে সেই দপ্তরে দুর্নীতি। এটা দুর্নীতি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে। এই যে পুরো চক্রটা একটা বড় চক্র কাজ করছে, যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি। তাই এই জায়গায় অনেকে জড়িয়ে আছে। সিবিআই তদন্ত হলে এসব নাম সামনে চলে আসবে। এবং তৃণমূল কংগ্রেস বারবারই বলেছে, আপনারা দেখেছেন, যখনই যেখানে তদন্ত হয়েছে এটা বলছে বিজেপির চক্রান্ত। বিজেপি এখানে কিছু নয়, এটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে এটা তদন্ত হচ্ছে। এবং বারবারই সুপ্রিম কোর্ট বলেছে আমাকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। হাইকোর্ট রিপোর্ট চাইছে, হাইকোর্টের অবজারভেশনে এই তদন্ত হচ্ছে। বিজেপির নামটা বারবার আসছে কেন? আসলে উনি বিজেপিকে ভয় পাচ্ছেন। মানে দোষ কি নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন? চিরকালই তাই করে, তো চিরকালই তাই করে। কোন জায়গায় নিজের ঘাড়ে দোষ নিয়েছে? এই যে একের পর এক মন্ত্রী জেলে গেছে, ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। একটা সময় প্রোটেক্ট করার চেষ্টা করে, তারপরে যেই দেখলো আমার পক্ষে আর আটকানো সম্ভব হচ্ছে না, ঘাট থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে। তো এই দোষটা কখনো উনি স্বীকার করেননি। কিন্তু অদ্ভুত জিনিস দেখুন, মানুষ যখন মানুষ এই ভোটের সময় গিয়ে উনি বলছেন 294 কেন্দ্রে আমি প্রার্থী, আপনাদের ক্যান্ডিডেট দেখার দরকার নেই, 294 কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখেই ভোট দেবেন। যখন আমাকে দেখে ভোট দেবেন। যখনই কেউ অভিযুক্ত হচ্ছে তখন বলছে কেউ যদি চুরি করে থাকে সেটা আমি কি করতে পারি? আরে তুমি মুখ্যমন্ত্রী, তুমি দলের সর্বোচ্চ নেত্রী, তুমি করবে না তো কে করবে? তখন তো দায়িত্ব নাওনি। আসলে এই সিপিএম আর তৃণমূল এক জিনিস, এরা ভোট চায়, এরা ভোট নেয়। এরা বাম আমলেও আমি দেখেছি একই জিনিস। বাম, আমি তো 88-89 সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে আমি দেখেছি, ওরা বারবারই আসতো, ভোট চাইতো মানুষের কাছে, ভোট চেয়ে ভোট নিয়ে এখান থেকে সাংসদ বিধায়ক জোগাড় করতো। 30টা 35টা করে আসন নিয়ে দিল্লি যেত, সরকারকে সমর্থন করত, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো কাজ করতো না। ভোটটা চাই, রাজ্যে আমরা ক্ষমতায় থাকব এবং ক্ষমতায় থেকে দুর্নীতি করব। একই জিনিস তৃণমূল কংগ্রেসের, যে আমাদের ভোটটা দাও, আমরা ক্ষমতায় থাকব, কেন্দ্রেও যাব, সমর্থনও দেব, কিন্তু আমরা কোনো কাজ করব না। আমাদের দুর্নীতি, আমাদের লক্ষ্য হচ্ছে রোজগার, সেটা যে কোনো মূল্যে, এনি ম্যানার, ইন এনি রেসপেক্ট, উই হ্যাভ টু আর্ন মানি, আর সেটা যে কোনোভাবেই হোক। এই যে দেখা গেল আরজি কর কাণ্ডের মধ্যেই এবার সিবিআই এর হাতে গেল এই আর্থিক দুর্নীতি মামলা। কার্যত এই যে আরজি কর কাণ্ড যদি না সামনে আসতো, তাহলে তো এই আর্থিক দুর্নীতিও পিছনেই পড়ে থাকতো, মানে অন্তরালেই থাকতো। মানে এর জন্যেই কি কোথাও গিয়ে শাসক দল ভয় পাচ্ছিল যে একটা ঘটনার সঙ্গে আরও হয়তো কয়েকটা ঘটনা সামনে আসবে এবং তাদের যে ভোটের রাজনীতিতে ক্ষতি হবে, এমনটা কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধী সহ মানে বুদ্ধিজীবীরাও। দেখুন, উনি একাধারে মুখ্যমন্ত্রী, ওদিকে স্বাস্থ্যমন্ত্রী, ওদিকে পুলিশ মন্ত্রী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি, ওনার কাছে বোধহয় 7-8টা দপ্তর আছে, সবটাই উনি মন্ত্রী। ল্যান্ড রিফর্মসও বোধহয় রয়েছে, সব মন্ত্রী উনি। তাহলে উনি যখন মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরে এই ধরনের দুর্নীতি চলছে উনি জানতেন না? এই যে এখন যে তদন্ত, এখনো সিবিআই বলেনি, এই যে তদন্ত প্রক্রিয়া চলছে, তোমাদের মতো সংবাদ মাধ্যমরা পৌঁছচ্ছে এবং সেখান থেকে তারা ডকুমেন্ট তুলে দিচ্ছে যে কোভিডের সময় যে টাকায় 60 লাখ 70 লাখ টাকায় যে মেশিনারি কেনা হয়েছে অন্যান্য হসপিটালে, এখানে সেটা 2,70,00,000 টাকায় কেনা হয়েছে। একই মেশিন কোথাও 60 লাখে কেনা হচ্ছে অন্যান্য সরকারি বেসরকারি জায়গায়। আরজি করে যখন এখান থেকে হচ্ছে তখন
2,60,70,00,000 টাকায় মেশিন কেনা হচ্ছে। তাহলে এই বাকি টাকাটা গেল কোথায়? এগুলো কালকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা শুনলাম, যে এখানকার যারা এই ডাক্তাররা আছে, যারা এই খুনের ঘটনায় জড়িত এবং এর সঙ্গে এই সিন্ডিকেটের মধ্যে আছে, তাদের নাকি ভালো ভালো মানে তাদের ফার্ম হাউস আছে, সেই ফার্ম হাউসে নাকি আসবাবপত্র কেনার জন্য ওই টাকা সাইফন হয়েছে। সেই টাকা যাচ্ছে পার্টি ফান্ডে, সেই টাকা যাচ্ছে কোনো কোনো নেতার পকেটে, হয়তো বা কালীঘাটে। তাহলে এই যে দুর্নীতি চক্র, দেখো প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, যে দপ্তরে হাত দেবে সেই দপ্তরে দুর্নীতি। এটা দুর্নীতি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাহলে এই দুর্নীতি যারা করছে, মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত, করেননি। আস্তে আস্তে তদন্ত হবে, এই পুলিশ কর্তারা জড়িত যে মুহূর্তে দেখা যাবে, ওনার স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করা উচিত এবং ওনার স্বাস্থ্য থেকে এই মুহূর্তে পদত্যাগ করে দেওয়া উচিত ছিল, করেননি। নির্লজ্জ হলে, যদি ধরো কারোর একটা কান কাটা থাকে, সে দেখবে রাস্তার একটা সাইড দিয়ে যায়, ধার দিয়ে যায় কানটা চেপে, যার দুকান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে যায়। এবার দেখো কিভাবে চলছেন এই সরকার এবং সরকারের প্রধান, কিভাবে চলছে দেখলেই বুঝতে পারবে ককান কাটা এরা। যে এবার দেখা গেল যে আরজিকর মেডিকেল কলেজের সাপ্লায়ার বিক্রম সিংহের বাড়িতে সিবিআই, এই যে একের পর এক এই তদন্ত যখন সিবিআই শুরু করছে, নাম উঠে আসছে, তাহলে কি সাধারণ মানুষ যেটা বলছেন যে বা বিরোধীরা বারংবার অভিযোগ করছে, বা বাম থেকে বিজেপি সকলেই, যে এর পিছনে একটা বড় মাথা লুকিয়ে আছে, সেই বড় মাথা কবে সামনে আসবে, বা আদেও কি সেই বড় মাথা সামনে আসবে সিবিআই এর এই তদন্তে? ভারতবর্ষের আইন ব্যবস্থায় সবটাই নির্ভর করে এভিডেন্সের ওপর। সবাই বলছে যে দুর্নীতি হয়েছে, হ্যাঁ দুর্নীতি হয়েছে, এইবার এর সঙ্গে বেশ কিছু ব্যবসায়ী জড়িয়ে গেছে এবং তোমাদের সংবাদ মাধ্যমেই বারবার করে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গার ব্যবসায়ী এবং সিলেক্টিভ ব্যবসায়ী, যাদের বাইরে কোনো টেন্ডার দেওয়া হয় না। টেন্ডার একটা করা হয়, কল করা হয়, কিন্তু সেই টেন্ডার কল করবার পরে যদি কেউ মনে করে না আমি ওকেই দেবো, তখন L1 দেখানোর জন্য অনেক প্রক্রিয়া আছে, সেগুলো সবাই জানে। তো সেই প্রক্রিয়া তাদেরকেই টেন্ডারটা দেওয়া হয় এবং এর মানে অডিট, যেটা অডিট করছে কে? পশ্চিমবঙ্গ সরকারের লোক অডিট করছে। সেই অডিট করবার পরও সেখানে কোনো দুর্নীতি দেখতে পাচ্ছে না। তাহলে এই যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কাজ করছে, এই যে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টগুলো কাজ করছে, এরা যদি একটা সিন্ডিকেটের মধ্যে না থাকে তাহলে তো এই দুর্নীতি বেরিয়ে পড়বে। তাই এই সিন্ডিকেটটা তৈরি করা আছে এবং এর মূল মাথা কে আর নতুন করে বলার দরকার পড়ে? যার কথা ছাড়া গাছের পাতা নড়ে না পশ্চিমবাংলায়, সে জানে না এখানে দুর্নীতি হচ্ছে, তাহলে এই টাকাগুলো আসছে কোত্থেকে? এটা মানা যায় না। মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র এবং নিজের এই স্বাস্থ্য দপ্তর থাকার সুবাদে এটার ইন্টেলিজেন্স রিপোর্ট ওনার কাছে আছে, ওনার সমস্ত রিপোর্ট। আর আমি তো কেউ না, আমি একজন সাধারণ নাগরিক। আমি যদি এত ঘটনা জানতে পারি, মুখ্যমন্ত্রীর কাছে তো ডিটেলস রিপোর্ট আছে, তাহলে মূল মাথা কে? এ তো অন্য কোনো মাথা হতে পারে না, এই একটাই মাথা। আর আরেকটা জিনিস খেয়াল করো, 2022 সালে এই সন্দীপ ঘোষের এগেনস্টে একটা তদন্ত কমিটি হয়েছিল। তদন্ত কমিটিতে 3 জন ছিলেন। যে অপূর্ব বিশ্বাস এই করেছে, কি বলে, পোস্টমর্টেম করেছে, সেই অপূর্ব বিশ্বাস ওই কমিটিতে ছিল, বুলবুল মুখার্জি ওই কমিটিতে ছিল, এরা সব তৃণমূলের। এবং যে তদন্ত কমিটি সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করে হচ্ছে, সেই 3 সদস্যই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং সেটা তৃণমূল ঘনিষ্ঠ। সেই মানে আমি দুর্নীতি করছি, আমি ঠিক করে দিচ্ছি যে আমার বিরুদ্ধে কারা তদন্ত করবে, স্বাভাবিকভাবে সেই তদন্ত তো আমার বিরুদ্ধে কি রিপোর্টটা হবে সেটাও আমি তৈরি করে দিচ্ছি এবং সেখানে আমি বেকসুর খালাস হয়ে যাচ্ছি। এই ঘটনা ঘটেছে। তো এইবার সিবিআই তদন্ত, দুর্নীতিতে সিবিআই তদন্ত হওয়াতে এই বুলবুল মুখার্জি, অপূর্ব বিশ্বাস,
তারপরে সুশান্ত রায়, তারপরে বিরূপাক্ষ সাহা, এই যে নামগুলো যেগুলো আমরা জানতে পাচ্ছি, এই নামগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং এরা যখন বেরিয়ে আসবে মানুষ আরও বেশি জানতে পারবে। তাই এটা যাতে বেরিয়ে না আসে তাই জন্য মানুষকে আগে থেকে বলতে শুরু করেছেন উনি যে এটা চক্রান্ত, এটা চক্রান্ত। ঠিক যেমন দময়ন্তী সেনের বিরুদ্ধে বলেছিলেন, আমি বলেছি এটা মিডিয়া সাজানো ঘটনা, তুমি একজন ডিসি, তুমি কি করে বলো ঘটনা সত্যি? এক রাত্রে লালবাজার থেকে ট্রান্সফার করে লাটবাগানে পাঠিয়ে দিয়েছিল, আবার ঢোক গিলতে হয়েছিল। দেখো কীরকম মানে প্রতিহিংসা পরায়ণ মহিলা। ওপরে বিমল গুরুং আর বিনয় তামাং এর মধ্যে ক্ল্যাশ চলছিল। এই দুটো ক্ল্যাশে ওখানে গোলাগুলি চলল, তখন পাহাড় উত্তাল হয়েছিল। অবলীলাক্রমে এই মধ্যমগ্রামের ছেলেটা অমিতাভ মালিক তাকে খুন করিয়ে দিল। এই খুনটা করালো কেন? যে বিনয় তামাং আর বিমল গুরুং দুজনেরই এফআইআর আছে, একজনের 42, দুজনেরই 42টা করে, দুজনেরই। বিমল গুরুংয়ের বিরুদ্ধে আর একটা এক্সট্রা এফআইআর করাতে হবে, তাহলে একটা বডি চাই। তাই অমিতাভ মালিককে ওখানে গুলি করিয়ে মেরে দিল। মেরে দেওয়ার পরে তখন উত্তরবঙ্গের আইজিকে নীরজ কুমার সিং সামলাতে পারছেন না, এখান থেকে 2 অফিসারকে তুলে নিয়ে যেতে হলো যাদেরকে উনি ক্লোজ করেছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং ইলেকশন কমিশনের মোতাবিক কাজ করেছিলেন বলে জাভেদ শামীমকে পরিসংখ্যান দপ্তরে ট্রান্সফার করে ক্লোজ করে দেওয়া, মানে গ্যারেজ করে দেওয়া যাকে বলে, সেটা করেছিলেন। সঙ্গে দময়ন্তী সেন তখনও লাটবাগানে। এই দুটো অফিসারকে সেদিন কিন্তু পাহাড় ঠান্ডা করতে এই মুখ্যমন্ত্রী এদেরকে পাহাড়ে পাঠান। পাহাড় ঠান্ডা হয়েছিল, একটা প্রাণ চলে গেছিলো অমিতাভ মালিক। তার বাড়িতে গিয়ে 5 লাখ টাকা দিয়ে এসেছিলো, একটা চাকরি দিয়ে এসেছিলো। বলুন তো, সব জায়গায় একটা করে মানুষ মেরে দেবো আর চাকরি আর টাকা দিয়ে দেবো, তাহলে সে পরিবার বেঁচে যায়? এই মুখ্যমন্ত্রী খুনি মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী প্রতিহিংসাপরায়ণ মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী একটা জঘন্য অপরাধী মুখ্যমন্ত্রী। যে অপরাধগুলো করিয়ে যাচ্ছেন, নিজের হাতে করছেন না, করিয়ে যাচ্ছেন। আজকে মানুষ মারার মুখ্যমন্ত্রী এই আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তাই এইগুলো যাতে সিবিআই তদন্তে বেরিয়ে চলে না আসে, মানুষের কাছে না আসে, উনি বুঝতে পেরেছেন যে এবার আমার বাঁচার কোনো রাস্তা নেই, আমাকে নবান্ন ছেড়ে পালাতে হবে। হয়তোবা 27 তারিখ আপনারা দেখবেন যেভাবে মানুষ নামছে, উনি তো দুর্গ তৈরি করে ফেলেছেন নবান্নের সামনে। আমি বলছি ওনাকে না নবান্নের 14 তলা নয়, ওই তার ওপরে যে জায়গা, ওখানে হেলিকপ্টার নামিয়ে না পালিয়ে যেতে হয় হাসিনার মতো, এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। এ তো মানুষ তো এমনি এমনি ক্ষুব্ধ হয়নি, বহু সাধারণ মানুষ রাস্তায় নামছে, এমনি এমনি তো নামছে না। প্রত্যেকেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রত্যেকের মধ্যেই ক্ষোভের জন্ম হচ্ছে, প্রতিটা ভোটেই তিনি লুট করছেন এবং এমনভাবে চলছে পুরো সিস্টেমটা যে মানুষ বুঝতে পারছে শুধু ভোট দিয়ে হবে না, একে তাড়াবার জন্য রাস্তায় নামতে হবে। যে কারণে বাড়ির মহিলারা পর্যন্ত, যাদের সঙ্গে দূর দূরান্তে কোনো দিন রাজনৈতিক যোগ ছিল না, তারা আজকে রাস্তায় নেমে পড়েছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় নেমে পড়েছে। এটা একটা ভাবার বিষয় এবং এই মুখ্যমন্ত্রীকে কেউ চাইছে না, এর অপসারণ অবিলম্বে দরকার। তাই এই ভয়টা উনি পাচ্ছেন যে আমাকে সরকার থেকে সরে যেতে হবে, আমার দুর্নীতিগুলো সামনে আসবে। তবে আমাকে একজন আইপিএস বলেছিলেন যে দেখো, কোনো একদিন উনি যখন চোখের জল ফেলবেন, পাশে একটা লোক থাকবে না, সেই ঘটনাই হয়তো ঘটতে যাচ্ছে।